শুভ সন্ধ্যা। আজ ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস। সারা বিশ্বের মতন বাংলাদেশেও আমরা শান্তি নিয়ে চিন্তিত এবং আলোচনা করছি। আজকে তরুণদের ভাবনা এবং তাদের চিন্তাগুলিকে নিয়ে সিরাক বাংলাদেশ এবং সিভিকাসের যৌথ আয়োজনে ইয়ুথ লিডারশিপ ফর পিসফুল সোসাইটি শিরোনামের আজকের এই টকশোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম সৈকত, নির্বাহী পরিচালক সিরাক বাংলাদেশ। আমার সাথে দুজন তরুণ তরুণ প্রতিনিধি রয়েছে। আমার সাথে রয়েছেন আরিকা আহমেদ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ, এবং আমার সাথে রয়েছেন নোমান মিনাজগার। তিনি শিক্ষার্থী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ এডুকেশন বিভাগের শিক্ষার্থী। আমরা আজকে তাদের দুজনের কাছে জানতে চাইব তারা তাদের পার্সপেক্টিভ থেকে, চিন্তা থেকে কিভাবে দেখছেন বাংলাদেশের শান্তির প্রক্রিয়া এবং সমাজে যে শৃঙ্খলা, বিশৃঙ্খলা এবং নানান ধরনের ঘটনা দুর্ঘটনা চলছে তা নিয়ে তাদের চিন্তাগুলিকে আমরা আজকে সন্নিবেশ করার চেষ্টা করব। আমি প্রথমেই যাচ্ছি আরিকার কাছে। আপনি তো শান্তি এবং সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। আপনি বলুন তো যে বাংলাদেশে শান্তি বলতে যে পরিস্থিতি আপনি চিন্তা করেন তা কেমন? শান্তি বলতে শুধু যুদ্ধ, বিদ্রোহ, সহিংসতার অনুপস্থিতি বোঝায় না। শান্তি একটা স্টেট, একটা কন্টিনিউয়াস ওয়ার্ক যেখানে আমরা ন্যায়, সাম্য, সমতা, পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস এনশিওর করার মাধ্যমে এবং স্ট্রাকচারাল ভায়োলেন্স এট দ্য সেম টাইম কমানোর মাধ্যমে মানুষের সহাবস্থান নিশ্চিত করতে পারি। এক্সেলেন্ট। এবং একই বিষয়ে যদি আমি নোমান আপনার কাছে জানতে চাই, শান্তি আপনার চোখে কেমন? আমার কাছে মনে হয় যে প্রত্যেকের কাছে শান্তির ডেফিনেশনটা ভিন্ন হতে পারে। বাট আমার কাছে ডেফিনেশনটা হচ্ছে আমি আমার মত প্রকাশের স্বাধীনতাটা পাচ্ছি কিনা। কারণ আমি আমার নিজের ব্যাকগ্রাউন্ড থেকে যদি বলি, যে কারণে আমি এটাকে পার্সোনালি মনে করি যে আমার জন্য তখনই শান্তিটা বা এনশিওরড হবে যদি আমি মত প্রকাশের স্বাধীনতা পাই। কারণ আমি কনটেন্ট ক্রিয়েশন করছি। সো আমার জন্য ওই স্বাধীনতাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। নট জাস্ট ফর মি, যে মিডিয়া পার্সোনাল দিয়ে শুরু করে আমাদের ডেমোক্রেসির যে একটা স্ট্রং স্তম্ভ, এই যে মিডিয়া। সো সেটা যদি ওই ইয়েটাই না থাকে, যার কারণেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি মানুষকে ভালো আছে নাকি খারাপ আছে, শান্তিতে আছে নাকি দুঃখে আছে আপনি জানলেন না। যতক্ষণ না পর্যন্ত তাদের আপনি মত প্রকাশের স্বাধীনতা দিবেন। সো আমার মতে শান্তি বলতে আমি এই বিষয়টা করছি। আপনার কাছে মত প্রকাশের স্বাধীনতা এর যে অবস্থানটা সেটিকে আপনি শান্তি মনে করেন। এখানে কি একজন তরুণ প্রতিনিধি হিসেবে আপনার কি মনে হয় তরুণদের কোনো মতামতের সুযোগের অভাব আছে আমাদের সমাজে? নাকি তাদের ক্ষেত্রে সবকিছু ঠিক আছে? এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের যে ফ্রিডম অফ স্পিচ বলতে আমরা যেটাকে বুঝি, এটা ইউথরা এক অনেক সময় কি হয় যে তারা ভাবে যে হেট স্পিচ আর ফ্রিডম অফ স্পিচ সেম। সো এটা একটা প্রবলেমেটিক যে আপনাকে আগে বুঝতে হবে যে আমি যেটা বলছি আমার একটা স্বাধীনতা অবশ্যই আমাকে রাষ্ট্র দিয়েছে। বাট আমি এটা কতটুকু করছি বা কোন স্টেজে করছি, কোন সিচুয়েশনে করছি, এটা তরুণদের দায়িত্ব। সমাজ আমাকে দিবে সেটা তো অবশ্যই। তার একটা নির্দিষ্ট রাষ্ট্রের প্রতি আমি যে একজন সিটিজেন হিসেবে আমার কাছে সেই রাইটসটা আছে। কিন্তু একজন ইউথ হিসেবে আমাকে এটা বুঝতে হবে যে আমার যে মত প্রকাশের স্বাধীনতাটা, এটা আমি কিভাবে ইউটিলাইজ করছি। এক্সেলেন্ট। আমি যদি আপনার কাছে একই প্রশ্নের সমাপনী অংশটা শুনতে চাই যে তরুণদের দৃষ্টিতে আসলে এটা কেমন হওয়া উচিত? শান্তির ডেফিনেশন অ্যাজ ভাইয়া বললেন যে অনেক রকমের হয়, একেকজনের পার্সপেক্টিভ থেকে একেক রকম। শান্তি অ্যাজ আমি এটাকে একাডেমিকভাবে পড়ছি। তো আমার মনে হয় তরুণদের শান্তি নিয়ে আরেকটু ডেপথে চিন্তা করা উচিত। ইটস নট জাস্ট ফ্রিডম অফ ওপিনিয়ন। শান্তি অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। জোহান ডাল্টনের কথাগুলোর শান্তি ২ টা ডাইমেনশন আছে, পজিটিভ পিস অ্যান্ড নেগেটিভ পিস। নেগেটিভ পিস হচ্ছে যখন সেখানে ওয়ার থাকবে না, কোনো যুদ্ধ থাকবে না, সহিংসতা থাকবে না। পজিটিভ পিস হচ্ছে পিস বিল্ডিং ওয়ার্কটা, যেটা আরো বেশি ইম্পর্টেন্ট। একটা সোসাইটির মধ্যে অনেক ধরনের ইস্যুস এমবেডেড থাকে অ্যান্ড এটা সোশ্যালি বা কালচারে এমনভাবে এমবেডেড হয়ে যায় যেটা আমরা টের পাই না। তরুণদেরকে চিন্তাশীল হতে হবে। সোসাইটির ভেতরে এমবেডেড এই ইস্যুসগুলা দেখতে হবে। পভার্টি, হাঙ্গার, লো ইনকাম অ্যান্ড ইনকামের যে ডিসক্রিমিনেশনটা, জেন্ডার বেসড ভায়োলেন্স, যেগুলো কি মাঝে মাঝে কালচারালি প্রমোট করা হয়, যে জেন্ডার রোলস, এগুলা সব সোশ্যালি কনস্ট্রাক্টেড। তো এরকম অনেক ইস্যুস আছে। যদি তরুণরা এই ব্যাপারগুলোতে চিন্তাশীল হয়, তারা যদি এই যেগুলো আইডেন্টিফাই করতে পারে, তাহলে তারা যদি স্ট্রাকচারাল ভায়োলেন্সগুলোকে রুট থেকে নির্মূল করতে পারে, তবেই সোসাইটিতে শান্তি আরেকটি প্রশ্ন। ধর্মীয় মতাদর্শের ভুল ব্যাখ্যা কি তরুণদের সহাবস্থানে কোনো প্রভাব বিস্তার করতে পারে? আমি মনে করি মতাদর্শের ভুল ব্যাখ্যা অবশ্যই তরুণদের মধ্যে আহ, তাদের সহাবস্থান এবং সহিষ্ণুতাতে প্রভাব বিস্তার করতে পারে। কোনো ধর্ম মানুষকে উগ্রতা শেখায় না,
তারা কোনো সহিংসতা বা অসহিষ্ণুতা শেখায় না। ধর্মর উদ্দেশ্য হচ্ছে মানুষকে একটা রুলস বেসড লাইফের মধ্যে আনা, তার জন্য যা মঙ্গল, সমাজের জন্য যা মঙ্গল সেই প্র্যাকটিসের মধ্যে তাকে আনা। কিন্তু আমরা মানব সমাজ, আমরা বৃহত্তর গোষ্ঠী, কেউ আমরা নিজেদের স্বার্থের জন্য ধর্মের মিসইন্টারপ্রিটেশন করি। আর এই মিসইন্টারপ্রিটেশনের জন্য মানুষের মধ্যে এক্সক্লুশন সৃষ্টি হয়, তরুণদের মধ্যে স্পেশালি সৃষ্টি হয়। যখন কোনো ধর্মকে ভুলভাবে রিপ্রেজেন্ট করা হয়, সেটা কোনো একটা জোকের মাধ্যমে হোক বা কোনো একটা মুভির মাধ্যমে হোক, কোনো একটা সোশ্যাল মিডিয়া মিমের মাধ্যমে হোক, এটা কিন্তু আমরা তরুণদের মাথার মধ্যে ইন্ডোক্ট্রিনেট করছি যে এই জিনিসটা এরকম। ধরেন আপনি একটা মিম দেখবেন যে যেখানে একটা লোকের পিঠে ব্যাগ ছিল, সে গিয়েছে এবং ব্যাগটা হঠাৎ করে সে ছুঁড়ে আল্লাহু আকবার বলে চিৎকার করলো। এটা আপনার কাছে একটা হার্মলেস জোক মনে হতে পারে, কিন্তু যে তরুণরা দেখছে এটা কিন্তু তার মাথার মধ্যে চলে যাবে যে মুসলিমরা হয়তো এরকম করে, তারা টেররিস্ট। এইভাবে আমরা যে ধর্মকে স্টেরিওটাইপিং এর মধ্যে আনি, এটা তরুণদের মধ্যে একটা এক্সক্লুশন সৃষ্টি করে। যখন আমরা কোনো স্টুডেন্টকে তো দেখবো যে যে খুব ধর্মকর্ম পালন করছে, নামাজ কালাম পড়ছে, তখন আমরা তাকে, এটা অনেক এডুকেশনাল ইনস্টিটিউশনে হয়, ফ্রেন্ড গ্রুপের মধ্যে হয় যে তোর কাউকে একটু ধর্মকর্ম করতে দেখলে বলে দেয় যে তুই তো টেররিস্ট বা তুই অন্য কিছু একটা ট্যাগ দিয়ে দেয়। এই ট্যাগিং এর জিনিসটা আবার আমাদের মধ্যে অনেক বেশি। তো ধর্মের ইন্টারপ্রিটেশন, সঠিক ইন্টারপ্রিটেশনটা জানা ইম্পর্টেন্ট। এই ধর্মের মিসইন্টারপ্রিটেশনের কারণে ৩ ধরনের ক্লাস সৃষ্টি হয়। একটা হচ্ছে যে একটা দল ধর্মের মিসইন্টারপ্রিটেশনটা বিলিভ করে এবং যদি সে ধার্মিক থেকে থাকে, সে অনেক সময় ধর্ম থেকে সরে আসে যে তার ধর্ম এটা বলেছে। কোনো একটা আয়াতকে কোনো জায়গা থেকে উঠিয়ে এনে সেটার অন্যরকম মিনিং দেখানো ঠিক না। সেটার কনটেক্সট কি জানতে হবে, সেটা কি জন্য নাজিল হয়েছে সেটা জানতে হবে। আবার আরেকটা থাকে যে তারা একটা গ্রুপ থাকে যে যারা নিজ চেষ্টায় ওই আয়াতের ইন্টারপ্রিটেশন জানার চেষ্টা করে। আর একটা গ্রুপ থাকে যারা অ্যাথিস্ট হচ্ছে। ঠিক আছে? তো ধর্মের সঠিক ইন্টারপ্রিটেশন জানা ইম্পোর্টেন্ট। আর এইটা শুধু সোসাইটিতে না, পলিটিক্সে অ্যান্ড এই পাওয়ার পলিটিক্সের মধ্যে অনেক ইফেক্ট রাখে। তো এটা ইম্পোর্টেন্ট ঠিক রাখা। আপনি সোশ্যাল মিডিয়াতে যে ধর্মের আ আ লেবাস বা ধর্মীয় বিষয়গুলোকে সামনে নিয়ে এসে বিভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে কথা বলছিলেন। এটিও একটি ডিভাইসিভ সোসাইটির দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে। কারণ অনেকের ধারণা হতে পারে যে না, এই বিশেষ একটি ধর্মের মানুষ সম্ভবত এমন হয় বা এই বিষয়গুলো যারা এই ধর্ম সম্পর্কে অনেক কিছু জানে না। তো আমরা যদি আপনি যেহেতু উদ্যোক্তা এবং উদ্ভাবন এই বিষয়গুলি নিয়ে পড়াশোনা করছেন বা আপনার কাজগুলি এই বিষয় নিয়ে, আপনি কি এভাবে চিন্তা করেছেন কখনো যে সোশ্যাল মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে বিভিন্ন ধরনের কনটেন্ট, মিমস অনেক কিছু যে আমরা দেখি প্রতিদিন, অনেক ভাইরাল কিছু হচ্ছে। আ এখানে কি আসলে শান্তি প্রতিষ্ঠায় এটার সমাজের শান্তিতে এতে কোনো প্রভাব ফেলছে কিনা? অবশ্যই প্রভাব ফেলছে। এখানে বিষয়টা হচ্ছে যে আমাদেরকে একটা হিউম্যান বিহেভিয়ার বুঝতে হবে। আমাদের হিউম্যান বিহেভিয়ার হচ্ছে আমরা নেগেটিভিটি যখন অনেক বেশি স্প্রেড করে, এটা আপনার পার্সোনাল সার্কেল হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক। সো এখন বিষয়টা হচ্ছে যখন কেউ একটা পজিটিভ জিনিস বলবে ধর্ম নিয়ে, সেটা আইবলস পায় না। আর একটা যদি নেগেটিভ বিষয় বলে সেটা অনেক বেশি আইবলস পায়। আমি যদি একটু পার্টিকুলার এক্সাম্পল দিয়ে বলি যে আমাদের গণঅভ্যুত্থানের পরে যে আমাদের বিভিন্ন ইনসিডেন্ট হলো, টুইটারে আমি পার্টিকুলারলি যদি বলতে চাই, অনেক বেশি মিসইনফরমেশন ছড়ানো হচ্ছিল রিলিজিয়াস বিভিন্ন ধরনের। যে এই হিন্দু ফ্যামিলির হচ্ছে ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেখানে এটার কনটেক্সট সেম না। ওটা ১ বছর আগের ভিডিও বা ২ বছর আগের ভিডিও অথবা অন্য লোকেশনের ভিডিও। সো বিষয়টা হচ্ছে কন্টিনিউয়াসলি এটা একটা ক্যাম্পেইন চালানো হয়েছিল যে মিসইনফরমেশন ছড়ানোর জন্য। এখন এই যে একটা পার্টিকুলারলি গ্রুপ সেটা করেছে, এটার ইফেক্ট কিন্তু হিউজ। এটা শুধু সোশ্যাল মিডিয়াটা থেকে থাকেনি। এটা রিয়াল ওয়ার্ল্ড এ আমাদের নিজের পরিবেশের মধ্যে কিন্তু এটার কনসিকুয়েন্সেস আমরা দেখতে পেয়েছি। সো দিন শেষে আসলে এটা পলিটিক্যাল রিজন হোক বা রিলিজিয়াস রিজন হোক, প্রত্যেকটা গোষ্ঠী তারা জানে সোশ্যাল মিডিয়াকে কিভাবে তারা ম্যানিপুলেট করতে পারে। তার কারণ তারা ভালোভাবে জানে আমি যদি একটা পজিটিভ জিনিস বলি সেটা ততটা মানুষ নিবে না। কিন্তু যদি আমি নেগেটিভিটি বলি, মানুষ সেটা শেয়ারও করবে বেশি এবং সেটার রিয়েল কনসিকুয়েন্সেসও আছে। এবং দিন শেষে তারা সেটাই চায়। এক্সেলেন্টলি। একটা বিষয় শুধু জানার ছিল যে এই যে বিভিন্ন আমরা অনেক ধরনের উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা উন্নয়ন অনেক কিছু তো আমরা সমাজে বা যুব উন্নয়ন ক্ষেত্রগুলিতে আমরা দেখতে পাই। সেখানে কি কখনো এই আলোচনাগুলি আসে যে সমাজের সবাই মিলে সহাবস্থান তৈরিতে আপনার কোনো টেকনোলজি, আপনার কোনো টুলস কাজে লাগতে পারে? এমন কোনো আলোচনা কি আসে কিনা?
আমার কাছে মনে হয় যে পার্টিকুলারলি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের entrepreneurial ইকোসিস্টেম অনেকটাই উইক বর্তমানে যদি বলি। ইভেন এখনো entrepreneurship কি এটাই মানুষ জানে না বা উদ্যোক্তা কি এটাই মানুষ বোঝে না। ইভেন বাংলাদেশে যদি বলে আপনার বিজনেসম্যান বা বিজনেস যারা করেন তাদের প্রতি ইভিল মনে করা হয় যে তারা তো আজাইল। সো বিষয়টা হচ্ছে এমন একটা অবস্থা যে আপনি এই ইকোসিস্টেমটা এখনো ডেভেলপ না। সেখানে আপনি যেটা বললেন যে তারা কি ভাবছে কিনা সেটা তো পরের স্টেপ। আগে তো ইকোসিস্টেমটাকেই তারা অ্যাকসেপ্ট করতেছে না। আর যদি বলি আমি নিজে যে ডিপার্টমেন্টে পড়ছি ইনোভেশন এন্ড এন্টারপ্রেনিউরশিপ, সেখানে সেই কালচারটা আছে। কিন্তু এর বাইরে যখন আমি আসি, তার মধ্যে যে কোলাবোরেটিভ অ্যাপ্রোচ সেটা নেই। আমরা ওখানে কেউ কম্পিট করি না নিজেদের মধ্যে। আমরা এখানে কোলাবোরেট করি। আমি একটা জিনিস ভালো পারে, আমি মার্কেটিং এ ভালো। আমি তার সাথে কোলাবোরেট করলাম। সে HR এ ভালো, সে আমার সাথে কোলাবোরেট করলো। প্রত্যেকের নিজস্ব স্ট্রেংথ এর মাধ্যমে আমরা কিন্তু নিজেদের একটা এন্টায়ার ইকোসিস্টেম বানিয়ে ফেলেছি আমাদের ইউনিভার্সিটিতে। কিন্তু এই বিষয়টা কিন্তু আমাদের বাইরে ইকোসিস্টেমে কিন্তু নাই। সো আমি পার্সোনালি হোপ করব যে এই ইকোসিস্টেমটা যেন পুরো কান্ট্রিতে মানে ছড়ায়। এখন এটার দায়িত্ব শুধুমাত্র আমার একার না। কারণ আমি একা সেটা করতে পারব না একজন ইউথ হিসেবে। সেটার জন্য আমাদের গভর্নমেন্ট বলুন বা এই যে যুব উন্নয়ন আপনি যেটা বললেন, পার্টিকুলার মিনিস্ট্রি তাদের এটা ইনিশিয়েটিভ নিতে হবে। আরিকা, আমরা ইকোসিস্টেম নিয়ে কথা বলছিলেন নোমান। সেখানে অনেকগুলো বিষয় এসেছে। যেমন মতের ভিন্নতা বা সহমত এই বিষয়গুলি নিয়ে কিন্তু আমরা সমাজে এখন বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে তরুণদের মধ্যে অনেক ধরনের বিভেদ তৈরি হয়। একটি ইকোসিস্টেমে কি মতের ভিন্নতাকে আমরা সম্মান করতে পারি কিনা? কেমনভাবে দেখেন? আপনারা তো এটা নিয়ে কথা বলেন বা চিন্তা করেন। একটা ইকোসিস্টেমে মতের ভিন্নতা থাকবেই। আমরা সবাই মানুষ, আমাদের সবার থিংকিং প্রসেস ডিফারেন্ট, আমাদের সবার আইডিওলজিস ডিফারেন্ট। আমরা একটা জিনিসকে সবাই একভাবে দেখি। এখন আমরা ছোটবেলা থেকে একটা জিনিস শিখি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রাইট অ্যান্ড রং। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মাঝে একটা গ্রে অংশ থাকতে পারে। রাইট অ্যান্ড রং এর মাঝে যে আরেকটা মিডল ফেজ থাকতে পারে। এই জিনিসগুলো আমরা এটার সাথে ইউজড টু না, আমরা এটাকে একসেপ্ট করতে পারি না বেশি। এখন আমাদের ছোটবেলা থেকে এই জিনিসগুলা হুট করে শেখার ব্যাপার না যে অন্যের মতের প্রতি সহিষ্ণুতা বা অন্যের মতামতকে রেসপেক্ট করা, যে তোমার মতামতের ডিফারেন্ট কেউ যদি বলে তোমার মতামতের এগেইনস্টে, সেটাকে একসেপ্ট করে সেখান থেকে শেখা। এই জিনিসগুলা একটা মানুষের পরিবার থেকে, তার স্কুল থেকে, তার পুরো লাইফ থেকে এগুলা শেখার ব্যাপার। একটা বাচ্চাকে যখন বড় করা হয় তখন তাকে রাইট অ্যান্ড রং এর মাঝে যে আরেকটা ফিল্ডও থাকতে পারে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মাঝে যে একটা গ্রে ফিল্ডও থাকতে পারে, এটাও তাকে শেখাতে হবে। এখন আপনার কাছে যেটা ৬, আমার কাছে যেটা ৯, সেটা ওখান থেকে যদি আরেকটা ভাইয়া দেখে, তার কাছে হয়তো মনে হতে পারে কর্কট রাশির সিম্বল। সেও কিন্তু ভুল না, তারটা আপনাকে বুঝতে হবে। আ অনেক সময় আমরা ট্র্যাডিশনালি দেখব যে আপনার মনে হবে যে একটা টেররিস্ট আছে আপনার কাছে জেলে। এখন তো আপনার কাছে টেররিস্টটাকে ছাড়া এটা খুবই রং। সে একটা আ রাষ্ট্রবিরোধী কাজ করছে। তাকে ছাড়া তো অন্যায়। কিন্তু যদি আরো ৪ টা মানুষ দেশের সবথেকে গুরুত্বপূর্ণ হোক বা দেশের ৪ টা সিটিজেন হোক, তাদেরকে হস্টেজ রেখে যদি ওই টেররিস্টটাকে ছাড়তে বলে, তখন তো আপনাকে এটাও বিবেচনায় আনতে হবে যে এই টেররিস্টটার বিনিময়ে আমি ৪ টা মানুষকে বাঁচাতে পারছি। এটাকে ট্র্যাডিশনালি রং মনে হলেও এটা গ্রেটার গুড এর জন্য ঠিক। সো গ্রেটার গুড এর জন্য কি আসছে এটা বিবেচনা করে আমাদের অন্যের মতামতের প্রতি সহিষ্ণু। গ্রেটার গুড নিয়ে আপনি কথা বলছিলেন যে আমরা যখন সমাজে একসাথে অনেকগুলো বিষয় আমরা চারপাশে ঘুরতে থাকে এবং আমরা দেখি যে কোন বিষয়টি ভালো কোনটি মন্দ এটির বিবেচনা বা এটি বিচার প্রক্রিয়া তখন অনেক ক্ষেত্রে আমরা দেখি মিডিয়া অথবা অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ নিজেরাও বিচার করা শুরু করে দেয় এবং একসময় এই বিচারের একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে মানুষ আবার মনে করে যে আহ, তারা যা ভাবছে তারা যা করছে এমন ক্ষেত্রগুলো বা এমন ঘটনাগুলি হচ্ছে সঠিক। এমনও হয়েছে যে মত তৈরি হয়েছে এবং তারা মনে করছে যে এটা গ্রেটার গুডের জন্য আমরা করছি। কাউকে মেরে ফেলাকেও গ্রেটার গুডের অংশ মনে করছে তারা। কিন্তু যেটি অন্যায় এবং সেই মানুষটার বিচারের অধিকার রয়েছে সেই কাজটুকু সে বঞ্চিত হচ্ছে অনেক ক্ষেত্রে। এবং আমরা যদি দেখি যে ছাত্র জনতা, সাধারণ মানুষ এবং শিক্ষার্থী যারাই আছি আমরা সবাই মিলে আমরা অনেক সময় এই সকল ঘটনায় কিন্তু চুপ করে থেকেছি বা আমরা থাকছি এখনো। আমরা মনে করছি যে এটা হয়তোবা ঠিকই আছে। মানে এই যে ঠিকই আছে সমাজের এটা কি কোনো সমস্যা মনে হয়? এই ঠিক থাকাটা কি ঠিক কিনা? হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বললেন যে কেন বলে না? এটা একটা ওয়ার্ড আছে যে পলিটিক্যালি কারেক্ট থাকা, যে মানে নিজেকে এমন একটা ভাবে প্রেজেন্ট করা যে না আমি তো একটা সেফ অপশন এ আছি যে আমি একেও নারাজ করব না, ওদিকেও নারাজ করব না। সো বিষয়টা হচ্ছে যে মানে আপনি যেটা বললেন মানুষ কিন্তু একটা বাবলের মধ্যে থাকে। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা মাইন্ডে বাবল আছে বা সোশ্যাল মিডিয়াতে। আমি এই যেমন আপনি যেটা বললেন যে যারা মব ভায়োলেন্স বা এগুলোকে বিলিভ করে আপনি তাদের একটু সোশ্যাল মিডিয়াতে একটু ঘেঁটে দেখেন।
ফেসবুকটি একটু খুলে দেখেন যে পোস্টগুলো কি আসে। ওর কনটেন্টগুলোই এগুলো আসে যেটা তাকে বারবার এটাই ফিল করায় দিস ইজ রাইট। তার বাবলের বাইরে সে দুনিয়াটা দেখেই নেয়। আপনি যেটা বললেন যে তার যে একটা রাইটস আছে, তার যে মানে সে যতই ক্রাইম করুক যেটাই হোক না কেন, একটা লিগ্যাল ওয়েতে তার একটা প্রসিডিউর করার একটা তার রাইটস আছে। কিন্তু এই বিষয়টি তো সে জানে না ওই ব্যক্তি। তার কাছে মনে হচ্ছে যে আমি যেই সার্কেলের মধ্যে মিশি তার ভাবে এটা সঠিক, দ্যাট মিনস এটা সঠিক। এটাই হচ্ছে আমাদের মেইন প্রবলেম। আর একটা কি বিষয় আমি বলতে পারি কিনা যে এমন কি হয়েছে আপনার মনে হয় যে ন্যায় বিচারের প্রতি আস্থাহীনতার কারণে এমন একটি বিষয় আসতে পারে তাদের মনে যে না তাদের ন্যায় বিচার আদৌ হবে কিনা তার চাইতে আমি বিচার রিজার্ভে তুলে নিচ্ছি। এই ধরনের বিষয় কি মনে করেন আপনি? এটা অবশ্যই যে গত বছর যদি বলি বা এবছরের শুরুর দিকে যে পরিমাণ রেপ ইনসিডেন্ট আমাদের দেশে বেড়েছিল, তো তখন এই বিষয়টা অনেক বেশি হয়েছিল যে আমি কমেন্ট বক্সে আপনি একটু গিয়ে দেখতেন, তখন মানুষ এটা বলবে যে তাকে যখন মেরে ফেলা হয়েছে তার মানে বিশ্বে একদম সঠিক কাজ করেছে। এরকম অনেক ইনসিডেন্ট হয়েছে যে যাকে রেপ করেছে সে মেরে ফেলেছে তার রেপিস্টকে, এবং এটাকে বলা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে একদিক থেকে আমি বললাম যে ঠিক আছে, বাট যদি সে না করে থাকে তখন যাকে অ্যাকিউজ করাটা, যাকে মেরে ফেলা হলো, সে কি অ্যাকচুয়ালি করেছে কিনা সেটা তো প্রুফ নেই। এখন সবাই কিন্তু পুরো সোসাইটিটা কিন্তু সাপোর্ট করতেছে ওকে, কিন্তু ইন রিয়ালিটি সেটা যদি একটা ট্রায়ালের মধ্যে দিয়ে যেত, অ্যাটলিস্ট ওই ব্যক্তি তার সেইটা করার একটা সুযোগ পেত। আমি সে রাইট না রং, সে করেছে নাকি করেছে না, সেটা আমার এই মুহূর্তে জাজমেন্ট করার বিষয় না, কারণ আমি তো থার্ড পার্টি, আমি দূর থেকে জাজমেন্ট করতে পারি না। আমার তো তার তো একটা রাইটস আছে যে আমি যদি এটা না করে থাকি, কারণ অনেক বেশি আমরা দেখি যে ফেক অ্যাটেম্প্ট করা হয়, ফেক ভাবে অ্যাকিউজ করা হয়। সো তার রাইটসটা তো ওইখানে কোথায় গেল? সো এটাই। যে কথাটা নোমান বলছিলেন যে প্রতিটা মানুষের কিন্তু অধিকার আছে, তার ন্যায় বিচার প্রাপ্তির অধিকার আছে। একই সাথে যদি বলি যে মানুষের মতাধিকার প্রকাশের অধিকার আছে, সহমত দ্বিমতের অধিকার আছে। যদি এভাবে চিন্তা করি, আমরা অনেক সময় দেখেছি আন্দোলন হয়েছে। গত বছর আমরা এত বড় একটি গণ আন্দোলন, ছাত্র জনতার গণ আন্দোলন দেখেছি, অভ্যুত্থান দেখেছি। আন্দোলনের এরপরে আরো অনেক হয়েছে। ১০০ আরো বেশি বোধহয় পরিমাণের আন্দোলন হয়েছে বিভিন্ন মানে গ্রুপে। আন্দোলন কি আমরা সবসময় দেখি কি আন্দোলনকে সবাই দেখি যে এটা একটি ভায়োলেন্ট বা একটা নেগেটিভ একটা ব্যাপার। মানে যে আন্দোলন হচ্ছে মানে যদি কেউ শোনে যে না ওই মোড়ে আন্দোলন হচ্ছে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কারণ তার হয়তো সময় বাঁচানোর জন্য। কিন্তু ওভারঅল সমাজ এটাকে কি পজিটিভ দেখে না নেগেটিভ দেখে? আপনার কি মনে হয়? আন্দোলন একটা সমাজকে জীবিত রাখে না আমার মতে। মানুষকে জীবিত রাখে। যতক্ষণ মানুষ আন্দোলন করবে, কোনো কিছুর এগেইনস্টে কথা বলার তাদের অ্যাবিলিটি আছে, ততদিন বুঝতে হবে মানুষ বেঁচে আছে, সে চিন্তা করছে। না হলে সে কিন্তু চিন্তা করছে না। যদি সে সব রুলস ওবে করে ও সিস্টেমে কোনো সমস্যা না দেখে। সে যদি আন্দোলন করে নিশ্চয়ই সে এমন কিছু ইস্যু ফাইন্ড আউট করেছে যেটা কোনো প্রবলেমেটিক হতে পারে। কিন্তু আমি এটা বলব না যে সব আন্দোলন যুক্তিসম্মত হয়। আন্দোলন যুক্তিসম্মত হওয়াও ব্যাপার। আমরা জানবো যে দেশে কোন, কোন ইস্যুতে আন্দোলন হচ্ছে, এটা কতটা ন্যায়সঙ্গত, কতটা ন্যায়সঙ্গত না। এটা মানুষ অ্যাকচুয়ালি সাফার করছে না। এগুলো নিয়ে আমাদের নলেজ রাখা অনেক ইম্পোর্টেন্ট। আর সোসাইটি এটাকে সবসময় খারাপভাবে দেখে না, ভালোভাবে দেখে নাকি এটাও বলা মুশকিল। কারণ আসলে আপনি যেটা বললেন যে আন্দোলন হচ্ছে শুনলে আমরা সেই জায়গাটা এভয়েড করার চেষ্টা করি। বা আন্দোলনে সবসময় অংশগ্রহণও নিতে চাই না। যে আমি তো একা, আমি আন্দোলনে অংশ না নিলে কি হবে? মানুষ তো এমনিই যা চেঞ্জ করার করবে। কিন্তু আপ টু ডেট থাকা ইম্পর্টেন্ট। নিজের দেশ সম্পর্কে নলেজ রাখা ইম্পর্টেন্ট। আমার দেশে আ কি আইন আছে এগুলো জানা ইম্পর্টেন্ট। কারণ এই আইনের মাধ্যমে, নতুন আইন স্থাপনের মাধ্যমে আমরা অনেক কিছু মাঝে, মাঝে হারিয়েও ফেলছি। যেমন আমাদের মতামত প্রকাশের স্বাধীনতা। ডিজিটাল সিকিউরিটি আইন যেটা ছিল ২০১৮ সালে, আমি যদি ভুল না করি। এগুলা নিয়ে আন্দোলন তো দরকার। এখানে মানুষের মৌলিক অধিকার, তার মতামতের স্বাধীনতা। কিন্তু একটা সিম্পল আইন দিয়ে সেটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু দেশে কতগুলো মানুষ নেমেছে এটা নিয়ে কথা বলতে। হয়তো আন্দোলন হয়েছে ছোটখাটো, ঠিক আপনি যেটা বললেন আমরা গাড়ি নিয়ে অন্য রাস্তা দিয়ে চলে গেছি। আমরা এটাকে পাত্তাও দেই নাই। কিন্তু যদি সেই মানুষটা ওখানে চিন্তা করতো, রিয়ালাইজ করতো যে এটা তার ওপিনিয়নের স্বাধীনতা নিচ্ছে। একই সাথে যদি বলি যে সেই আইন করার পরে আসলে যারা এটার বিরুদ্ধে কথা বলেছেন, লিখেছেন, তারা গুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছেন এবং সেটি আসলে সমাজকে আরেকটি বার্তা দিয়েছে যে কোনোভাবে শান্তিপূর্ণভাবেও যদি প্রতিবাদ করা যায়, সেই প্রতিবাদটিও কিন্তু তখন রাষ্ট্রতন্ত্র ভালোভাবে নেয় নাই। শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে কথা হচ্ছিল। শান্তিপূর্ণ সহাবস্থান কি আমাদের অধিকার কিনা? এবং আমরা যে এই যে একটা প্রশ্ন থাকে যে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারি কিনা? এবং আমাদের বাস্তবতা, এখনকার বাস্তবতা, তরুণরা কি এভাবে দেখে যে প্রতিবাদ কি শান্তিপূর্ণ হয়? আর তারা কি মনে করে যে আন্দোলন শান্তিপূর্ণ হওয়া সম্ভব কিনা? কি মনে করেন?
এখানে প্রথমত হ্যাঁ, এটা অবশ্যই আন্দোলন শান্তিপূর্ণভাবে হওয়া পসিবল। কিন্তু প্রবলেম হয় কি যে, কোনো একটা আন্দোলন যখন পিসফুলি হয় তার মধ্যে কিছু গোষ্ঠী ইচ্ছে করে সেখানে ইনফিল্ট্রেট করে ওইটাকে ভায়োলেন্ট বানিয়ে ফেলে। আর আমি যদি বলি যে রাইটস তার অবশ্যই আছে যে সে আন্দোলন করতে পারে। প্রত্যেকে আমি নিজে আন্দোলন করতে পারব। কিন্তু আমি সাধারণ মানুষের জীবনকে অসহনীয় করে কনস্ট্যান্টলি আমি অনেকক্ষণ ধরে আমি রাস্তাটা বন্ধ করে রেখেছি। আমি এরকম অনেক সময় হয়েছে যে কোনো রিজন নাই। এখন আপনি বলতে পারেন যে লজিক্যাল, ইলজিক্যাল এটা আমি ডিফাইন করার কে তার আন্দোলনে। মানে এরকম অনেক বিষয় আছে যেটা আপনি হিউম্যান মাইন্ডে আপনি যদি চিন্তা করেন, কমন সেন্স এ মনে হয় যে ইট ডাজন্ট মেক এনি সেন্স। কিন্তু সে অনেকক্ষণ ধরে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস রাস্তা আটকে গেছে। ক্লাবে যেতে দিচ্ছে না। সেখানে সে অ্যাকচুয়ালি তার ডিমান্ডটা তো কখনো ফুলফিল হবে না। তাতে সাথে মানুষের জীবনে তো অসুবিধা হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিব যে নেপালে যে রিসেন্টলি যেটা হলো, আমরা দেখলাম যে শুধুমাত্র ১ম দিকের এই যে আমরা জেনজি কথা বলতেছি যে তারা আন্দোলন করেছে। দেশের করাপশন এর উপর তারা অতিষ্ঠ হয়ে গিয়েছিল বা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে তারা ফেড আপ হয়ে গিয়েছিল আনএমপ্লয়মেন্ট থেকে শুরু করে। কিন্তু লাস্ট মোমেন্টে যখন এটা মানে সরকার যখন চলে গেল, আপনি পার্লামেন্ট ভবনে আগুন দেওয়া থেকে শুরু করে আবার অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে। এই যে হিলটন হোটেলে আগুন দেওয়া, ৫ স্টার হোটেলে। এখন আমার লজিক হচ্ছে এটা তো আপনারই দেশের প্রপার্টি। যে চলে গিয়েছে সেটা তো তার কাছে না। সো দিন শেষে এখানে স্টুডেন্টদেরকেও ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে, স্টুডেন্টরা এটা করেছে। তো মেইন কথা হচ্ছে এটাই, আপনি প্রোটেস্ট করেছেন, ইটস ওকে। আপনি আন্দোলন করেছেন, ইটস ওকে। কিন্তু আপনার ওইটার সুবিধা নিয়ে অন্য একটা গোষ্ঠী কিন্তু সেখানে পুরো ন্যারেটিভটাই চেঞ্জ করে দিয়েছে, যার কারণে সাধারণ মানুষের একটা দৃষ্টিভঙ্গি হয়ে গিয়েছে। আন্দোলন করতে দেওয়া হয় বা এটা নেগেটিভ জিনিস। এইজন্যই দৃষ্টিভঙ্গিটা হয়েছে। প্রশ্নটা হচ্ছে আরিকার কাছে যে আন্দোলনের কি কোনো নিয়ম নীতি থাকা উচিত কিনা? যেমন কথা আসছে যে আন্দোলন তো কখনো কোনো ধরনের সিস্টেম মেইনটেইন করে চলে না। সিস্টেমের বিরুদ্ধে গেলে আন্দোলন হয়। গিয়েই তো আন্দোলনটা হয়। কিন্তু এমন কি করা যায় কখনো? যে আমরা দেখেছি অনেক সময় ২০১৮ তে যখন সড়ক নিয়ে আন্দোলন হচ্ছিল, তখন আমরা দেখেছি অ্যাম্বুলেন্সের জন্য আলাদা লেন করে দিয়েছে শিক্ষার্থীরা। অনেক সময় এই বিষয়গুলিকে কিন্তু খুবই জরুরি সেবাগুলিকে আমরা দেখেছি। আবার এমন আন্দোলনও দেখেছি আমরা যে দিনের পর দিন, মাসের পর মাস কোনো একটা শহরের ব্যস্ততম এলাকা যেখানে হাসপাতাল আছে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেটি বন্ধ করে হয়েছে। এই যে বিভিন্ন ধরনের আন্দোলনের চেহারা আমরা একই দেশে দেখেছি। এমন কি সম্ভব যে আন্দোলনের একটা নির্ধারিত নীতিমালা থাকা উচিত যে এরকম করা উচিত, ওরকম থাকা উচিত? আন্দোলনের নিয়ম নীতি এটা অনেকটা অ কি বলবো প্যারাডক্সিক্যাল জিনিসের মতো। আন্দোলন তো মানুষ করেই নিয়মের বিরুদ্ধে, তাই না? যখন কোনো একটা আ সমস্যা থাকে, কোনো একটা নিয়মে বা সিস্টেমে ত্রুটি থাকে তখনই তো আন্দোলন করে। তো আন্দোলনকে কি করে লিগালাইজ করা যায়? এটাকে আদৌ লিগালাইজ করা যায় আন্দোলনকে? এটা তো খুবই একটা প্যারাডক্সিক্যাল কোয়েশ্চেন। আর আন্দোলন শান্তিপূর্ণভাবে করা সম্ভব। এটা মানুষ নিয়ম নীতির ভেতরে থেকে না। কিন্তু মানুষ যখন একটা ন্যায্য দাবির জন্য আন্দোলন করছে, আমার মতে আন্দোলনের ফার্স্ট অ্যাপ্রোচ হার্ড লাইনে যাওয়া উচিত না। এটা কোয়ার্সিভ মেথডে যাওয়া উচিত না। ফার্স্ট এ পিসফুল টক হওয়া উচিত, ডায়ালগস হওয়া উচিত। দেন তারা শান্তিপূর্ণভাবে কথা বলুক, অথরিটির সাথে নেগোসিয়েশন এ আসুক। দেন ওটাকে কোনোভাবে যদি তুমি ওটাকে হাসিল করতে না পারো, তারপরে তুমি অন্য স্টেজে যাও। তুমি আগেই কেন কোয়ার্সিভ মেথডস এ যাওয়া? এটা তো ঠিক না। এতে তো জনগণের মধ্যে ভোগান্তি সৃষ্টি হবে। গান্ধী তো নিজেও নন ভায়োলেন্স এ বিশ্বাসী ছিল। এত বড় নেতা যদি নন ভায়োলেন্স এর মাধ্যমে এতটা দূরে যেতে পারে, তাহলে আমরা তো আমাদের ছোট, ছোট দাবি নিয়ে নন ভায়োলেন্স অ্যাপ্রোচ এ যেতেই পারি, তাই না? সেন্সরশিপ পয়েন্ট। এমন একটা সময় যদি আসে যে না আন্দোলনের নীতিমালা করে দেওয়া হলো যে আন্দোলন এরকম হতে পারবে, এতজনের বেশি হতে পারবে না, এই বিষয়ে জায়গায় আন্দোলন করা যাবে না। এমন একটা নীতিমালা করে দেওয়া হলে হয়তো সেই নীতিমালার বিরুদ্ধে আন্দোলন হতে পারে। আমার 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 ধারণা সেটি। এবং আমি বিশ্বাস করি যে হয়তো সেটিও গণতান্ত্রিক অধিকার। যেকোনো নীতি নিয়ম সেটির বিরুদ্ধে আপনি আন্দোলন করা আপনার কথা বলার অধিকার আছে। আমি একবারে শেষের দিকে চলে আসছি। তা হচ্ছে যে আপনি কি মনে করেন আসলে এই যে বিশ্ব শান্তি দিবসে আজকে সারা বিশ্ব বিভিন্নভাবে চ্যালেঞ্জের শিকার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, সংখ্যান দেখতে পাচ্ছি সারা বিশ্বে। ডোমেস্টিক্যালি এবং ইন্টারন্যাশনালি সব জায়গায়। আ আপনি এই যে তরুণ প্রতিনিধি হিসেবে আপনার একটি বার্তা আজকে দর্শক এবং যারা আমাদের ফলোয়ার রয়েছেন সবার প্রতি কি হতে পারে? আমি আমার যে বার্তাটা আমি আমার নিজের জীবনের এক্সপেরিয়েন্স থেকে পাশাপাশি আমি এত বছর যে এক্সপেরিয়েন্স গুলো করেছি এগুলো থেকে বলব যে পিস এমন একটা বিষয় যে এটা যদি আমাদের বর্তমানে কনটেক্সটে বলি, বর্তমান ওয়ার্ল্ডে এটা অনেক বেশি ফ্রেজাইল অবস্থায় আছে। আপনি যদি গ্লোবাল বিভিন্ন ধরনের ইস্যুস দেখেন, আমরা সবসময় বলি যে একটা মানে পিসের যখন কথা আসে তখন আমরা ইসরায়েল প্যালেস্টাইনের এক্সাম্পল দেই। বাট ইন রিয়ালিটি পৃথিবীতে অনেক জায়গায় এরকম কিন্তু অনেক ইনসিডেন্ট হচ্ছে। তারা কিন্তু ওই লাইমলাইটটা পাচ্ছে না। তো আমি আমার বার্তা এটাই থাকবে যে পৃথিবীতে আমরা
হিউম্যানিটিকে এমনভাবে ট্রিট করি যে বাংলাদেশের মানুষ একভাবে ট্রিটেড হবে যে একটা লোয়ার ক্লাস হিসেবে, ইউরোপের হলে সে একটা হায়ার ক্লাস হিসেবে হবে। সো আমার স্কিন কালারের কারণে, আমার এথনিসিটির কারণে, আমার রিলিজিয়নের কারণে, আমি কোন প্যারেন্টস আমার, আমি কি, এগুলোর কারণে আমাকে যেন কখনো ডিসক্রিমিনেট না করা হয়। আমার বার্তা এটাই থাকবে যে পিস তখনই আপনি পুরো পৃথিবীতে আনতে পারবেন যখন আপনি এই ডিসক্রিমিনেশনগুলো করবেন না। কারণ আমি একজন মানুষ, আমাকে মানুষ হিসেবে আমি যেন ট্রিট করে, আমি সেটা চাই। Excellent. আর you can say প্রশ্ন আপনার কাছে। বার্তা কি হতে পারে? শান্তি মানে শান্ত করে দেওয়া না। শান্তি মানে মানুষকে দমিয়ে তাদের মতামতের স্বাধীনতা ছিনিয়ে তাদেরকে শান্ত করে রাখা না। শান্তি তখনই আসবে যখন আ মানুষের ওখানে পার্টিসিপেশন নিশ্চিত করা যাবে। শান্তি একটা স্টেট প্লাস ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। এটা কন্টিনিউয়াস এফোর্ট অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড এই ওয়ার্কটা ইনক্লুসিভ হতে হবে। এখানে প্রত্যেকটা এজ গ্রুপ, প্রত্যেকটা এথনিক গ্রুপ, প্রত্যেকটা রিলিজিয়নের মানুষ সবাইকে এড করতে হবে। কারণ সবাই তাদের পার্সপেক্টিভ থেকে ডিফারেন্ট ইস্যুস আইডেন্টিফাই করতে পারে। সেটা জাস্ট একটা গ্রুপের পক্ষে বোঝা সম্ভব না। তাই আমাদের প্রত্যেকটা গ্রুপ থেকে যদি আমরা ইনক্লুসিভিটি নিশ্চিত করতে পারি, তাহলে আমরা সমাজের কোর প্রবলেমসগুলো আইডেন্টিফাই করতে পারবো। আমরা স্ট্রাকচারটাকে শুধরাতে পারবো। তখনই আমরা সমাজে শান্তি আনতে পারবো। এটাই। অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনায় দেখলাম শান্তি শুধুমাত্র শান্ত করে দেয়া নয়। যে আলোচনাগুলি আজকে আমাদের দুজন অতিথি তারা বললেন এবং সেখানে আমরা দেখেছি শান্তি শুধু সহিংসতার অনুপস্থিতি নয়, এটি ন্যায়ভিত্তিক সহাবস্থানের উপস্থিতি, গণতন্ত্রের উত্থান এবং একই সাথে সকলে ভিন্ন মতের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা একসাথে একটা সমাজে সবাই মিলে থাকাটাকেই শান্তিপূর্ণ বলে আমরা মনে করতে পারি। আমরা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক সময় দেখেছি যে তরুণদের ভূমিকাকে জাতিসংঘ সহ পৃথিবীর প্রতিটা দেশের বড় বড় অর্গানাইজেশন সহ এজেন্সি এবং দেশগুলিও তারা স্বীকার করেছে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ অপরিহার্য। কিন্তু একই সাথে আমরা দেখেছি পৃথিবীতে অশান্তিপূর্ণ যে বিষয়গুলি ঘটছে সেখানে তরুণদের উপস্থিতিকে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি। কিন্তু এখন প্রশ্ন দাঁড়ায়, তরুণদের পেছনে কারা ছিল? তরুণরা কি আসলে সেই অশান্তিটুকু নিজের ইচ্ছায় নাকি বাধ্য হয়ে কোনো না কোনো পরিস্থিতিতে গিয়ে সে আন্দোলনে যেতে হয়েছে? অহিংস সহিংস একই মার্জিন লাইনের বাইরে গিয়ে তারা হয়তো সেই গ্রে যে জায়গাটি রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছে, সেটি আমাদের ভেবে দেখা জরুরি। আমরা একই সাথে আজকে বিশ্ব শান্তি দিবসে যে আলোচনা করতে চাই তা হচ্ছে সারা পৃথিবীতে যেখানে সংঘাত হচ্ছে, যেখানে মানুষের অধিকার লঙ্ঘন হচ্ছে, যেখানে বৈষম্য হচ্ছে এবং যেখানে রাজনীতি, শিক্ষানীতি, সমরনীতি, মানুষের মানবতা সবকিছু এমনভাবে একটি কনফ্লিক্টের জায়গায় চলে এসেছে যে মানুষ তাদের মানব অস্তিত্ব নিয়েই সংকটে পড়ে যাচ্ছে। আমরা সে বিষয়গুলো নিয়ে দেখব, কথা বলবো এবং আগামী দিনে আমরা তরুণদের কথা নিয়ে আরও সামনের দিকে নিয়ে আসব। কিভাবে আমরা বাংলাদেশে মব ভায়োলেন্স আমরা প্রিভেন্ট করতে পারি, কিভাবে আমরা বাংলাদেশের ভিন্ন মতকে সম্মান জানানোর চর্চাটিকে একটি আনুষ্ঠানিকভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এ বিষয় নিয়ে আজকের এই আলোচনাটি সিভিকাস এবং সিরাক বাংলাদেশের যৌথ উদ্যোগে আজকে আমাদের সাথে অতিথিরা ছিলেন। আপনাদের দুজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আমাদের সাথে যারা দর্শক ছিলেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং আগামী অনুষ্ঠানে বিজ্ঞাপন বিরতি ছাড়াই আমরা আপনাদের সাথে দেখা করব। শান্তি সবার জন্য।